লতা মঙ্গেশকর বললেই আমাদের একটা আবেগ ছড়িয়ে পড়ে। 1929 সালের 28শে সেপ্টেম্বর ইন্দোরে তার জন্ম। ব্রিচ ক্যান্ডি হসপিটালে 6ই ফেব্রুয়ারি 2022 প্রয়াণ। যেদিন চলে গেলেন সবার মতো আমরাও ভীষণ শোকাহত, মর্মাহত। লিখেছিলাম, এখন চারধার শুনশান, গভীর নীরবতা, বন্ধ কাকলি কলতান, গাইবে না আর লতা। বড় কষ্টে লেখা, লিখে কষ্ট পাওয়া। যখন আমরা ঢুকছিলাম তখন রেকর্ড প্লেয়ারে, না পেন ড্রাইভে নয়, কোনো ডিজিটাল মিডিয়ামে নয়, একেবারে সরাসরি সে আমাদের অনুরোধের আসরের দিনগুলোতে আমরা ফিরে গিয়েছিলাম, শুনছিলাম তাঁর রেকর্ডের গান, স্বপনের কাছে জেনে নিচ্ছিলাম, বন্ধু স্বপন সোমের কাছে। মনে হচ্ছে এটা ডক্টর ভূপেন হাজারিকা বললো, হ্যাঁ তাই তো, এটা সলিল চৌধুরী। এইভাবে সবাই একটা ফুল যেন ফুটে উঠছে। এবার এই যে আমাদের এক্সিবিশন শুরু হলো, যারা গান ভালোবাসেন, যারা লতাজিকে ভালোবাসেন, তারা এখানে অনেক কিছু স্মৃতির সম্ভার পাবেন। দেখে চোখ যেমন জুড়বে, গান শুনে মন জুড়বে বই কি। আমি স্নেহাশিসকে একটু ডাক পাঠাতে চাইছি। স্নেহাশিস যদি কাছাকাছি থাকেন, স্নেহাশিস তুমি না বলবে না, কারণ কয়েকটা শব্দ যদিও অন্য ভাষায় লেখা, তাই নয় পড়ে, মানে দুই আশিস মিলে গেছে আর কি স্নেহের বন্ধনে। একটা ছোট্ট তথ্য, ও তো বড় কাজ করে, ছোট্ট করে লেখে। পেয়েছি যখন শব্দগুলো উচ্চারণ করে আমি কৃতজ্ঞ হব। সিন্স 1990, Snehashish Chatterjee, who was born in 1962, has dedicated his life to collect and preserve all the documents and songs related with Bharat Ratna, Lata Mangeshkar. Snehashish himself learned vocal music from Professor Dhruvtara Joshi of Agra Gharana and Rabindra Sangit from maestros like Konika Bandyopadhyay and Nilima Sen. He's a well-known performing artist. Now about this exhibition. The exhibition will display booklets, photographs, journals, magazines, gramophone records, sleeves, cassettes, audio CDs, VCDs, DVDs, and much more in digitized and original format. All of these are collected and preserved by Snehashish Chatterjee personally. This phenomenal work earned him a place in the Limca Book of Records 2001. Snehashish, a passionate music teacher and dedicated fan, has remarkably compiled and released an extensive 15-volume encyclopedia that thoroughly documents every song ever sung by the legendary playback artist Lata Mangeshkar in 38 different languages. For this extensive work on Lataji, Snehashish was also awarded Hiralal Sen Memorial Gold Medal 2025 from Hiralal Sen Research Society, India. Yes, this exhibition can be considered as a great gift for India's melody queen, none other than Bharat Ratna, Lata Mangeshkar. So a round of applause for the great singer.
আসুন আমরা বরাবর যেমনটি দিয়ে এসেছি। স্নেহাশিস, আমরা লক্ষ্য করতাম যখন কোনো রিল আজও চোখে পড়ে বা টেলিভিশনের পর্দায় যখন পুরনো দিনে চোখ রেখেছি, জুতোটি খুলে স্টেজের বাইরে খালি পায়ে উনি স্টেজে আসতেন। আর কখনোই এরকম কর্ডলেস মাইক্রোফোন ব্যবহার করতে দেখিনি, উইথ কর্ড থাকতেন, তাই না? এবার তোমার বলার পালা। নমস্কার। মাননীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। লতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এখানে উপস্থিত আছেন আমার বাবা সুকুমার চট্টোপাধ্যায়, যিনি আমার এই কর্মকাণ্ড গত ৪২ বছর ধরে দেখে আসছেন। তিনি এখন ৯৪। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ওই যে বাবা ওখানে বসে আছেন। বিগত ৪২ বছর ধরে লতাজির গাওয়া গান সংগ্রহ ও সংরক্ষণ করে চলেছি। ১৫ খণ্ডে প্রকাশিত লতা গীতকোষ লতাজির ৩৮টি ভাষায় গাওয়া গানের প্রামাণ্য দলিল। এখানে সব খণ্ডগুলোই আপনারা দেখতে পাবেন। একদম পেছনে ওই একটা বুক সেলফের মধ্যে খণ্ডগুলো রাখা আছে। অধিকাংশই সিল্ড আছে, যদি কেউ দেখতে চান ওটা খুলে দেখানো যাবে। শুরুর দিন থেকে যে মানুষটির কাছে প্রবল উৎসাহ পেয়েছিলাম তিনি ছিলেন সলিল চৌধুরী। আমাকে বলেছিলেন, এমন একজনকে নিয়ে কাজ করছো যে সারা জীবন সুরের মধ্যে থাকবে, তুমি কাজটা করো, সাথে আছি। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বিশিষ্ট রেকর্ড সংগ্রাহক হারুবাবু বলে আমরা যাকে চিনতাম, সুরাজলাল মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে ১৯৯২ সালে লতাজির গাওয়া বাংলা গান নিয়ে কাজ শুরু করেছিলাম। লতা গীতকোষের প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৯৯৭ সালের বইমেলায়। সেই বইমেলা, যে বইমেলায় আগুন লেগেছিল এবং আমারও ৪০খানা বই সেই আগুনে ভস্মীভূত হয়েছিল। হারুদা বইটি দেখে গেছিলেন, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বইয়ের ভূমিকা লিখেছিলেন বিশিষ্ট গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে প্রথম খণ্ডটি পরিমার্জিত হয়ে আরও দুবার প্রকাশিত হয়। লেখেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য, যিনি আজ আমাদের সঙ্গে আছেন, এবং মাননীয়া সবিতা চৌধুরী। লতা গীতকোষের অন্যান্য খণ্ডে ভূমিকা লিখেছেন শ্রদ্ধেয় মান্না দে, ইয়াশ চোপড়া, কবিতা কৃষ্ণমূর্তি, AR রহমান, উষা মঙ্গেশকর প্রমুখ ব্যক্তিত্ব। এই কাজটি করতে গিয়েই রেকর্ড, ক্যাসেট, CD, VCD, DVD, VHS, বুকলেট, বই, ম্যাগাজিন, পত্রপত্রিকা এবং আনুষঙ্গিক আরও অনেক কিছু সংগ্রহ করেছি। সংগ্রহ আসলে করতে হয়েছে এই কাজটাকে প্রামাণ্য করার জন্য। সেই সংগ্রহ থেকেই কিছু নমুনা আজ আমার এই এক্সিবিশনে স্থান পেয়েছে। শ্রীরামপুরে আমি একটি আর্কাইভ করেছি আমার এই সমগ্র সংগ্রহ নিয়ে। আপনারা শ্রীরামপুরে আর্কাইভে আসুন, আশা করি আরও অনেক দুষ্প্রাপ্য সংগ্রহ আপনাদের দেখাতে পারবো। উপস্থিত সকলকে অনুরোধ, এক্সিবিশন দেখার পরে আপনাদের সুচিন্তিত মতামত ভিজিটার্স বুকে অবশ্যই লিখে যাবেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজ থেকে ১২ বছর আগে আমি এই ICCR-এর যামিনী রায় গ্যালারিতেই একটি এক্সিবিশন করেছিলাম। সেই এক্সিবিশনের ভিজিটার্স বুক থেকে যাদের ফোন নাম্বার এখনও পর্যন্ত আমি পেয়েছি, তাদের প্রত্যেককে ফোন করে জানিয়েছিলাম যে আমি এক্সিবিশন করছি, আপনারা সবাই আসুন। 4 জনকে পেয়েছিলাম যারা রেসপন্স করেছেন। 3 জন আসবেন বলেছেন, আরেকজন বিদেশে আছেন, তিনি বলেছেন আমার পক্ষে যাওয়া সম্ভব না। সুতরাং ভিজিটার্স বুকে আপনারা লিখুন, যদি পরবর্তী সময়তে আবার এরকম অনুষ্ঠান করতে পারি আপনাদের নিশ্চয়ই আমি আবার জানাবো যে আপনারা সবাই আসুন। এই এক্সিবিশনের জন্য প্রভাকৈতান ফাউন্ডেশন যে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, এই জন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই ICCR-এর সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে। উপস্থিত সকলকে বলি, সবাই ভালো থাকুন, আরও বেশি করে গান শুনুন এবং অবশ্যই লতাজির গানটা একটু বেশি করে শুনুন, এক্সিবিশন উপভোগ করুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। দেবাশিসদা জিজ্ঞেস করছেন যে কতদিন চলবে। আজ থেকে শুরু হলো, 1 ডিসেম্বর পর্যন্ত চলবে, 3টে থেকে রাত্রি 8টা। তো আমি সকলকে অনুরোধ করব ওটা লাস্ট দিন 3টে থেকে 8টা না করে
একটু মাথায় রাখবেন, সবাইকে বলবেন যেন ওটা 7টা, 7:30টার মধ্যে যেন অবশ্যই আসেন। তখন সেদিন তো শুরু, আবার তো সব গুছিয়ে আবার নিয়ে ফিরতে হবে। হ্যাঁ, সুতরাং শেষ দিনটা আবার একটু চাপ থাকে। ভালো থাকুন সবাই, এক্সিবিশন দেখুন এবং অবশ্যই ভিজিটার্স বুকে আপনাদের মতামত কিন্তু অবশ্যই লিখে যাবেন। আমি দেবাশিস দাকে আবার মাইক্রোফোন তুলে দিচ্ছি। যে কথা স্নেহাশিস বললেন, ওই ভিজিটার্স বই দেখে ফোন নাম্বার জোগাড় করে ও ফোন করবে, আমরা পেতে পারি। এটাকে আমরা ফোনটিক প্লেজারও বলতে পারি। যারা বিশিষ্ট অতিথিরা এসেছেন তাদের আমরা আসতে অনুরোধ করছি। স্নেহাশিস তাদের সম্বর্ধনাও জানানো হবে। অধ্যাপক পবিত্র সরকার রয়েছেন আমাদের সঙ্গে। উনি বরাবরই গান ভালোবাসা মানুষ এবং মাঝে মাঝে যে গান করেন না এরকম বলা যাবে না, মানে অন রেকর্ড রয়েছে। অধ্যাপক পবিত্র সরকার, যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যই শুধু ছিলেন না, তার কাছে কত কিছু আমরা জানতে পেরেছি, কত কিছু লিপিবদ্ধ, কত কিছু শ্রুতিবদ্ধ। তার হাতে স্মারক তুলে দেবেন ডক্টর মিজানুর মণ্ডল। বলুন। হ্যাঁ, এখানে দেখতে পাবেন কি? তাহলে এটাকে একটু বরং সাইডে করে দিন, মানে একটু অফ সাইড। তাহলে যারা এসেছেন তাদের একবার আমাদের এই অস্থায়ী মঞ্চে ডেকে নিই। অধ্যাপক পবিত্র সরকার, শ্রীকান্ত আচার্য, জয় সরকার, সোমা এ চ্যাটার্জি, স্বপন সোম, দেবাশিস মুখোপাধ্যায়, শুভঙ্কর দে। আজ একেবারে আন্তরিক পরিবেশ, আমরা সজ্ঞানে এক ঘরে হয়েছি। অধ্যাপক পবিত্র সরকারকে বরণ করে নিচ্ছেন, স্মারক তুলে দিচ্ছেন ডক্টর মিজানুর মণ্ডল। শ্রীকান্ত আচার্য, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তার হাতে স্মারক তুলে দিচ্ছেন ডক্টর জ্যোৎস্না চট্টোপাধ্যায়। সুন্দর স্মারক, লতাজির ছবি দেওয়া। জয় সরকার, বিশিষ্ট সুরকার, সঙ্গীত পরিচালক, সঙ্গীত আয়োজক, তার হাতে স্মারক তুলে দেবেন ডক্টর সপ্তদীপা কর্মকার। এরপর আমরা পাব বিশিষ্ট সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র গবেষক সোমা এ চ্যাটার্জিকে। তার হাতে স্মারক তুলে দেবেন সুমন্ত্র সান্যাল। সোমা দিকে যেমন পেলাম তেমনি সোম ভাইকেও পাব, স্বপন সোম, সুগায়ক ও সঙ্গীত গবেষক। স্মারক তুলে দিচ্ছেন ডক্টর বৈশালী ঘোষ চৌধুরী। পুরো নাম বলারও দরকার লাগে না, যদি কেউ বলেন দে মু, তাহলে মুখ দিয়ে একটাই নাম বেরোয়, সেটা দেবাশিস মুখোপাধ্যায়। সবাই আমরা জানি সাংবাদিক, লেখক ও গবেষক। সবকটির আগে সুবিশেষণটা
অনায়াসে দেওয়া যেতে পারে। দেবাশিস মুখোপাধ্যায়ের হাতে স্মারক তুলে দিচ্ছেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। গবেষক অনুরাগীর কলম তো চলবেই কাগজের ওপর, সাদার সঙ্গে কালো কেমন মিলেমিশে যাবে, আখর হবে, অনুভব হবে। আমরা দেশ পাবলিশিংয়ের প্রকাশক শ্রী শুভঙ্কর দেকে পেয়েছি, তার হাতে স্মারক তুলে দিচ্ছেন ডক্টর সুস্মিতা মণ্ডল। বাহ, একটা অর্গানিক ব্যাপার আছে। এতক্ষণ যিনি দায়িত্ব নিলেন তাকেও তো একটু কিছু করার দরকার আমাদের, তাই না? তো দেবাশিস বসুকে আমরা সকলেই চিনি। দেবাশিস বসু আমরা জানি একজন বিশিষ্ট উপস্থাপক এবং বাচিক শিল্পী। তিনি কলকাতা এবং সমগ্র ভারতে অসংখ্য লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। কলকাতা বেতার এবং দূরদর্শনের বিশিষ্ট সংবাদ পাঠক ছিলেন তিনি। বেতারে তো ওনার অনেক প্রোগ্রামও আছে। কলকাতার সাংস্কৃতিক মহলে সবচেয়ে সম্মানিত নামগুলির মধ্যে দেবাশিস বসু একজন। তাঁর হাতে স্মারক তুলে দিচ্ছেন ডক্টর জ্যোৎস্না চট্টোপাধ্যায়। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন আরেকজন বিশিষ্ট গবেষক, সংগ্রাহক এবং আমার বহুদিনের বন্ধু দেবপ্রসাদ দাস। দেবপ্রসাদ আজকে এই এক্সিবিশন দেখার জন্য সুদূর আলিপুর দুয়ার থেকে এসেছে। যে ব্যাপারটা এখন ঘটতে চলেছে সেটা দেবাশিস জানেই না, দেবপ্রসাদ জানে না। দেবপ্রসাদকে আমি অনুরোধ করছি একটু এখানে আসার। শ্রদ্ধেয় মান্নাদের প্রথম জীবনীমূলক গ্রন্থ আমি নিরালয়ে বসের লেখক, পরবর্তী সময়তে বাংলা ফিল্ম এবং নন ফিল্ম গানের উপর অনেকগুলো প্রামাণ্য বই, যাকে আমরা ডিস্কোগ্রাফি বলে থাকি, সেটা লিখেছেন এবং প্রকাশ করেছেন। সম্প্রতি 1990 থেকে 1950 সালের মধ্যে গাওয়া রবীন্দ্রসঙ্গীতের উপর একটি প্রামাণ্য ডিস্কোগ্রাফি, গ্রামোফোন রেকর্ডের রবীন্দ্রসঙ্গীত প্রকাশ করেছেন। তাঁর হাতে স্মারক তুলে দিচ্ছেন ডক্টর সুস্মিতা মণ্ডল। দেখুন এরপরে কি হতে চলেছে। ইতিমধ্যে দীপঙ্কর আচার্য আমাদের বন্ধু এখানে রয়েছেন। এই যে সুন্দর এক্সিবিশনটা আমাদের এখানে বসা অতিথিরা তো অবশ্যই দেখবেন, আপনারাও দেখবেন। তারপরে এই যে আনন্দশ্রম হবে, একটা ছোট্ট চা পানের বিরতি থাকবে। তারপর এখানে যারা আসবেন এবং যারা এসেছেন তাদের কিছু কথা এইদিকে যারা বসে রয়েছেন কৃতিগুণী মানুষ, তাদের কাছ থেকে আমরা শুনতে পাবো। তাহলে এখন কি এক্সিবিশন শ্রীকান্তকে সেকেন্ড টাইম দেখবে না? আগেই দেখে নিয়েছে, মানে এটা টাইম ভাবছিল নাকি? তাহলে একটা কাজ করি, মানে কথা বলার আগে চা খাবার দরকার নেই তো, কথা হয়ে যাক আগে, এটা কথার কথা নয়। তাহলে আমরা সুচিন্তিত কথা শুনি। শুভ সন্ধ্যা। একজন দীর্ঘদিনের মাস্টার মানুষ, তার সঙ্গে লতা মঙ্গেশকরের কি সম্পর্ক থাকতে পারে এটা নিয়ে নিশ্চয়ই আপনারা ভাববেন। কিন্তু আমি তো চিরকাল মাস্টার ছিলাম না, রাস্তার চ্যাংড়া ছেলেও ছিলাম। ফলে ওপার বাংলা থেকে এসে যখন একটা মফস্বল শহরে, খড়গপুর বলে, উদ্বাস্তু ছেলে
এসে পড়লাম 10-11 বছর বয়সে। আর খড়গপুর শহরে প্রচুর মাইক্রোফোন বাজতো যে কোনো উপলক্ষে। পাশ দিয়ে শ্মশানে মরা নিয়ে যাচ্ছে, সেখানেও মাইক্রোফোনে হিন্দি গান বাজিয়ে যাচ্ছে। সিনেমা হলে বাজছে, শ্রাদ্ধ হচ্ছে, মাইক্রোফোনে হিন্দি গান বাজছে, অন্নপ্রাশন, বিয়ে, সব কিছুতে। ফলে আর পানের দোকান ছিল অজস্র। এই পানের দোকানে রেডিও সিলন বলে একটা তাতে বাজত সেখানে। ফলে লতা মঙ্গেশকরের গান, আর আমি সিনেমা দেখতাম খুব, মানে বাড়িতে পালিয়েও সিনেমা দেখতাম, হিন্দি সিনেমা প্রচুর দেখেছি। ফলে আমার মনে আছে সেই মহল থেকে আয়েগা আনেওয়ালা খেমচাঁদ প্রকাশের সুরে মহল থেকে সেই লতা মঙ্গেশকরের গান শুনে মুগ্ধ হওয়ার ইতিহাস। তারপরে তো অজস্র গান শুনেছি। অবশ্যই তারপরে সিনেমা দেখা নানা কারণে বন্ধ হয়েছে, কিন্তু আমার শেষ অনেক গান মনে আছে। রাস্তায় চেঁচিয়ে চেঁচিয়ে গাইতাম এক সময়, আনেগা আনেওয়ালা গাইনি, কিন্তু হয়তো জঙ্গলির ওই যে এহসান তেরা হোগা মুঝ পর দিল, একটা রফি গেয়েছেন, একটা লতা গেয়েছেন। লতা আমার মতে অনেক ভালো গেয়েছেন। তারপরে নাগিনের ওই গানটা, মন দোলে মেরা তন দোলে, সব গান এগুলো আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছে। ফলে একজন সাধারণ শ্রোতা হিসেবে, ভারতীয় শ্রোতা হিসেবে লতা মঙ্গেশকরের গান ছেড়ে পালাবার কোনো উপায় ছিল না। এবং অনেক গান আমার মনেও ছিল একসময়, এখন ভুলে গেছি। তো ফলে এই মানুষটিকে নিয়ে স্নেহাশিস যে কাণ্ডটা করছে, সেটা তো মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই। আমি আগে গেছি স্নেহাশিসের বাড়িতে শ্রীরামপুরে, দেখেছি আমি, অসম্ভব একটা কাজ করেছে। এবং আমি জানি অনেকে এরকম রেকর্ড কালেকশন করেন, কিন্তু একজনের প্রতি এত আত্মনিবেদিত হয়ে এরকমভাবে তার সারা জীবন সব রকমের কাজ। লতাজির তো তুলনা নেই, আকাশের মতো। তো 13টা না কটা ভাষায়, 38টা ভাষায়, 38টা ভাষায় গান। আমি তো বাংলা শুনেছি, মালায়ালম শুনেছি, তার রবীন্দ্রসঙ্গীত শুনেছি, সলিলদার সুরে বাংলা গান, কত গান ছড়িয়ে আছে আমাদের জীবনের চতুর্দিকে। আমাদের পরের প্রজন্ম নিশ্চয়ই শুনছে, এখন তো ইউটিউবে সারা পৃথিবী শুনছে। আমি প্রভা খৈতান, আমার সঙ্গে লতাজির ব্যক্তিগত পরিচয় ছিল না, কিন্তু একটা পরোক্ষ যোগাযোগ হয়েছিল। সলিল চৌধুরী মারা যাবার পরে বম্বের তাঁর একজন ভক্ত মদন গোপাল তারকে নিয়ে একটি ইংরেজি সংকলন প্রকাশ করেছিলেন। তাতে আমি লিখেছিলাম, কিন্তু লতাজিও লিখেছিলেন। তো লতাজি লেখার সময় কিছু বাংলা গান ইংরেজি করার একটা দরকার হয়েছিল, সেটা আমি করে দিয়েছিলাম। অন্তরা আমাকে বলেছিল বলে আমি কতগুলি ইংরেজি, লতাজি আমার সেটা কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তার লেখায়। সেটা আমার একটা মানে খুব গর্বের কথা। তো এইরকম ঘটনা অনেকের জীবনে আছে, কিন্তু লতাজি তো একটি বিস্ময়, সারা পৃথিবীতে বিস্ময়। এরকম আমি আর জানি না সারা পৃথিবীর কথা। তো আমি স্নেহাশিসের কাজটাকে সকলে বাহবা দেবেন, সকলে তার পাশে দাঁড়াবেন। প্রভা খৈতান ফাউন্ডেশন খুব চমৎকারভাবে তার পাশে এসে দাঁড়িয়েছেন এই এক্সিবিশনের জন্য। আমি জানি না স্নেহাশিসের যোগাযোগ আছে কি না, প্রিন্সটন ইউনিভার্সিটিতে একটা ওদের এথনোমিউজিকোলজিক্যাল মিউজিয়াম আছে, তাতে ওরা সারা পৃথিবীর রেকর্ড গানের জোগাড় করে। পিট সিগারের ভাইপো অ্যান্টনি সিগার এক সময় তার ছিলেন, তখন আমার সঙ্গে খানিকটা যোগাযোগ ছিল। সেইটার সঙ্গে স্নেহাশিস যোগাযোগ করলে আমি জানি না সেখান থেকে সে কোনো সহায়তা পেতে পারে কি না, আমি জানি না সেটা, আমি শুধু এটা উল্লেখ করে দিলাম। কিন্তু আমরা সবাই স্নেহাশিসকে একেবারে অকুণ্ঠ প্রশংসা এবং অভিনন্দন ছাড়া, ভালোবাসা ছাড়া আর কি জানাতে পারি। এই এক্সিবিশনটির আয়োজন করার জন্যে আমি আবার ওকে এবং ফাউন্ডেশনকে ধন্যবাদ দিই। আমরা এখানে এসে খুব কৃতার্থ বোধ করছি। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।
শুনেছি লতাজির একটা মনের ব্যথা ছিল। উনি চাইতেন বা চেয়েছিলেন মনে মনে একজন পিওর ক্লাসিক্যাল সিঙ্গার হবেন। সেটা প্রায় বলতেন যে আমি হতে পারলাম না, কিন্তু যা পেয়েছি সেটা তো ক্লাসিক, বলার অপেক্ষা রাখে না। শ্রীকান্ত আচার্য। সবাইকে নমস্কার। দুটো কথা বলবো। এক, লতা মঙ্গেশকর সম্পর্কে কিছু বলার কোনো রকম অভিপ্রায় আমার নেই, কারণ সেই চেষ্টাও করব না, কারণ নতুন করে বলার কিছু নেই এবং সেটা বলা একেবারেই আমাদের দিক থেকে ধৃষ্টতা হবে। দ্বিতীয় কথা যেটা, সেটা আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে জরুরি, যে আজকে এই যে প্রদর্শনীর উদ্বোধন হলো, যেটা আগামী 1 ডিসেম্বর অবধি চলবে, তাই তো? হ্যাঁ, এই প্রদর্শনীর কথা যদি আরো বেশি সংখ্যক মানুষের ভেতরে ছড়িয়ে পড়ে, তাহলে সেটা একটা কাজের কাজ হবে। কারণ স্নেহাশিস বিগত কয়েক দশক ধরে লতাজিকে নিয়ে যে ওর সংগ্রহশালাটা তৈরি করেছে, আমাদের দেশে কেন, আমার মনে হয় সারা পৃথিবীতেই ঠিক এই ধরনের কাজ খুব বেশি মানুষ করেননি। তো কতখানি পরিশ্রম, কতখানি ভালোবাসা, কতখানি আবেগ, কতখানি প্যাশন, সব কিছু দিয়ে তিলে তিলে ওর তৈরি করা এই সংগ্রহশালা, সেটা যদি আরো বেশি সংখ্যক মানুষ এসে দেখেন, তাহলে ওর এই পরিশ্রমটা সার্থকতা পায়। সেই জন্য এখানে আমরা আজকে যারা রয়েছি, আমরা আপনাদের, আমার তরফ থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনাদের পাশের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন যে যেখানে আছেন, যারা গান ভালোবাসেন, যারা লতাজির সম্পর্কে জানতে আরো কিছু দেখতে আগ্রহী, তাদের কাছে এই প্রদর্শনীর কথাটাকে একটু ছড়িয়ে দিন। তারা যদি 1 তারিখের মধ্যে সেই প্রদর্শনীটা দেখেন, তারা সমৃদ্ধ হবেন আমাদের সকলের মতো। এইটুকুই বলার। এবং আইসিসিআর কর্তৃপক্ষকেও অনেক অনেক ধন্যবাদ যে স্নেহাশিসের এই সংগ্রহশালার কিছুটা এখানে এভাবে ডিসপ্লে করার সুযোগ তারা করে দিলেন। এটাও একটা খুব বড় ব্যাপার। সেই জন্য আইসিসিআর কর্তৃপক্ষকেও আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এইটুকুই। কিন্তু শেষ করার আগে আরেকবার বলি, যেহেতু মানুষটা লতা মঙ্গেশকর, সেই জন্য আমাদের ভেতরে অনেক আবেগ কাজ করে, ইচ্ছে করে যে কিছু বলি, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সংবরণ করে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। জয়ের কাছে কিছু শুনবো। উপস্থিত সবাইকে নমস্কার জানাই, স্বাগত জানাই। আজ আমার বিশ্বাস করুন কিচ্ছু বলতে ইচ্ছে করছে না, কারণ কোনো মহাসাগরের সামনে দাঁড়িয়ে থাকলে কি আর কথা বলতে ইচ্ছে করে? সেখানে সব কথা বন্ধ হয়ে যায়। তা সেরকমই একটা অনুভূতি হচ্ছে। আর স্নেহাশিসদার কথা বলি। স্নেহাশিসদা 42 বছর ধরে তিলে তিলে এই সংগ্রহশালা গড়ে তুলেছেন, যেটা সারা পৃথিবীতে, ওই শ্রীকান্তদা বললেন এক্ষুনি, সারা পৃথিবীতে এরকম দৃষ্টান্ত আর আছে নাকি সন্দেহ। আমি বহুদিন ধরে স্নেহাশিসদার কথা শুনতাম। তারপরে 3-4 মাস আগে আমরা কয়েকজন বন্ধু ব্যক্তিগত উদ্যোগে একটা অনুষ্ঠানের আয়োজন করি। সেটা খুব ছোট গ্যাদারিংয়ে হয়। সেখানে ওনার একটা অডিও ভিজুয়াল একটা প্রেজেন্টেশন দেখে বুঝতে পারি মানুষটা, এবং সেটা ওনার কাজের খুব সামান্য একটা অংশ। সেদিনকে বুঝতে পারি যে মানুষটি এত বছর ধরে কি করেছেন। এবং সেদিনই ঠিক করি যে স্নেহাশিসদের যেখানেই এই প্রদর্শনী করবেন, কিছু না কিছু অ্যাক্টিভিটি করবেন, সেখানেই আমি পৌঁছে যাব। এবং আজকে স্নেহাশিসদা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বিশেষ অতিথি হিসেবে, সেটা আমার কাছে খুব সম্মানজনক। কিন্তু আমি এমনিও আসতাম এখানে, এবং এটা একদিনে শেষ করার মতো প্রদর্শনী নয়। আমি আর শ্রীকান্তদা ঘুরে ঘুরে কিছুটা দেখে ফেলেছি, আরেকদিন আসবার ইচ্ছে রয়েছে। আর স্নেহাশিসদা যেখানেই যা করবেন, উনি ওই হ্যামলিনের বাঁশিওয়ালার মতো যেখানে যেখানে যাবেন এই ওনার সংগ্রহ নিয়ে, আমি সঙ্গে সঙ্গে যাব। ধন্যবাদ।
বলা যেতে পারে ওটা স্নেহাশিসের জয়, বাট উই উইল এনজয়। একবার সবিতা চৌধুরীকে দিদিকে জিজ্ঞেস করেছিলাম, যখন সলিলদা গান শেখাতেন, নতুন গান গাইবেন, লতাজির সঙ্গে বসে সিটিং করতেন, তখন লতাজির প্রতিক্রিয়া কেমন থাকতো জানার খুব আগ্রহ ছিল। উনি একটা কথা বলেছিলেন কি, আশ্চর্য ব্যাপার জানো দেবাশিস, লতা দিদি কিন্তু একবারও ঠোঁট খুলতো না। এটা কিন্তু অনেকের কাছে সেখানে আমরা জেনেছি, যিনি ফ্লোরে গিয়ে তখন করতেন তো, এবং ওই হেমন্ত মুখোপাধ্যায় যেমন পাশে দাঁড়িয়ে একটা ওয়ার্ডও শোনা যায় না, লতাজিরও সেরকম একটা থ্রো ছিল। আরেকটা কথা মান্না দে বলেছিলেন যে মান্না দে শর্ট হ্যান্ড নোটেশন শিখেছিলেন কাকার কাছে, বলল লতাও এটা জানতো। এইসব মিলিয়ে একজন লতা মঙ্গেশকর আসেন কখন এই ধরাধামে। সোমা দিদি শুনবো কিছু, সোমা এই চ্যাটছে। বসে বলতে পারো দিদি, বসে বলো। প্রথমেই বলি, স্নেহাশিস যে কেন আমাকে ডেকেছে আমি আজও বুঝতে পারছি না, এখনও বুঝি, কেননা আমি এত বিরাট সব মহারথীদের মাঝখানে আমি জিরো। হ্যাঁ, আমার কোনো মূল্যই নেই। তো আমার যেগুলো বলার আছে সেটা হচ্ছে, এখানে খুব কমজন আছেন যাদের সঙ্গে ছোটোবেলায় লতা মঙ্গেশকরের মুখোমুখি দেখা হয়েছে। আমি সেই ভাগ্য পেয়েছিলাম। আমি যখন, আমার পেছনের একটা ইতিহাস আছে, আমি সাংবাদিক হব কোনো দিনই ভাবিনি। আমি নাচ শিখতাম কত্থক, জয়পুরি ঘরানার, এবং ইচ্ছে ছিল যে একদিন ভালো কত্থক শিল্পী হব, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। সেটা অন্য কারণে আমি বলে দিচ্ছি। সেই সময় লতা মঙ্গেশকরের একটা ফাউন্ডেশন একটা কম্পিটিশন করতো বম্বেতে। আমি বম্বেতে জন্মেছি, বম্বেতে বড় হয়েছি, বম্বেতে পড়াশুনো করেছি, বিয়ের পরে এখানে এসেছি। তো ওখানে প্লাজা সিনেমার সামনে বিবি দাদারে একটা হল ছিল, সেই হলটা বোধহয় এখনও আছে, শিবাজি মন্দির। সেখানে ওদের একটা অ্যানুয়াল কম্পিটিশন হতো। তো আমার মা ভীষণ অ্যাম্বিশিয়াস ছিলেন, এর বললেন তুই নাম দে। আল্লাহ, মা আমি তো খুব বেশি শিখিনি, আমি নাম দিলে কি কেউ হবে? তো বললো না, তুই নাম দে। তো কত্থকের ছিল, আর কোনো ক্লাসিক্যাল ছিল না, বোধহয় ভারতনাট্যম ছিল, তখন আমি ভারতনাট্যম শিখিনি। তো আমি গিয়ে দিলাম, আমি ফার্স্ট প্রাইজ পেলাম। কী করে পেলাম আমি আজও পর্যন্ত বুঝতে পারি না, কেন অনেকজন ছিলেন সেখানে। তখন আমার 12-13 বছর বয়স। আমার মনের ভীষণ ইচ্ছা লতা মঙ্গেশকরকে সামনে দেখব। উনি এলেন, সাদা শাড়ি পরা, যেরকম সাদা সিধে, আমাকে একটু গালটাল টিপলেন, তারপরে আমার সঙ্গে বললেন আমি তোমার সঙ্গে বাংলায় কথা বলবো। আমি তো মুগ্ধ হয়ে গেলাম, একেবারে পরিষ্কার বাংলা উচ্চারণ। আমার শরীরটা ভাল লাগছে না, আমার এখনও মনে আছে এই কথাটা বলেছিলেন, ভালো লাগছে না, না আমার শরীরটা ভাল লাগছে না। হ্যাঁ, তো তারপরে আমি বললাম আপনি এত ভালো বাংলা শিখলেন কী করে? বললো না, আমাদের তো সব শিখতে হয়, উর্দুও শিখছি, কী করব, উচ্চারণটা তো ভীষণ দরকার। তো ওনার প্রথম ছবি আমার মনে আছে, পবিত্রদা বললেন, আমাকে দেখতে দেওয়া হয়নি মহল, ছোট ছিলাম তাই দেখতে দেওয়া হয়নি। যখন রিলিজ হয়েছিল তখন আমাকে সিনেমা দেখা অ্যালাউড ছিল না। এখনকার ছেলেমেয়ের মতো না সারাক্ষণ মোবাইল করে সিনেমা দেখে বেড়াচ্ছে, সেসব দিন ছিলই না। আমাদের টিভি তো ছিলই না, সিনেমা দেখাও রেস্ট্রিক্টেড ছিল। হ্যাঁ, তো মহলটা মা বাবা সব দেখতে গেলে বললো দারুণ বই, দারুণ বই। আমার দেখা হলো না, কান্না পেয়ে গেল, অনেক বড় হয়ে দেখেছি। আর আমার না মানে ওই পুরো সিন ওই যে আয়গা আনেওয়ালাটা বারবার গাইছে, বারবার রিপিট হচ্ছে, ওটা একটা রিফ্রেনের মতন কাজ করছে। জীবনে ভুলবো না, এখনও আমার চোখের সামনে ওটা ভাসে। আর ওনার মতন মানে এত মডেস্ট, এত গ্রাউন্ডেড মহিলা আমি জীবনে কোনো দিন দেখিনি। তারপরে ওনার একটা গ্রুপের সঙ্গে আমাকে দিলেন, উনি ছিলেন না, ওনার 2 বোন ছিল না, আশা বসু ছিলেন না, ওই উষা মঙ্গেশকর আর মীনা মঙ্গেশকর আর ছোটো ভাই হৃদয়নাথ মঙ্গেশকর। হৃদয়নাথ মঙ্গেশকর আমার মনে আছে তখন হাঁটতে পারতো না, সাংঘাতিক পোলিও ছিল। হ্যাঁ, লাঠি নিয়ে হাঁটতেই পারতেন না ভালো করে। হ্যাঁ, তখন ওদের একটা গ্রুপ ছিল, তো নাচের মেয়ে ছিল না, তো আমাকে নাচের মেয়ে হিসেবে নিলে। আমি তো নাচতে জয়েন করলাম, আবার অত্যন্ত খারাপ অভিজ্ঞতা হলো, কারণ আমাকে রাত 12টায় নাচানো, সববার গান টান হয়ে যেত। তারপরে আমি বললাম মা এরকম করে তো আমার পড়াশোনা হবে না, আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমার এখনও মনে আছে। মা হবে না মা, ওদের দ্বারা। তারপরে ট্যাক্সি করে মা নিয়ে যাচ্ছে, ট্যাক্সি করে নিয়ে আসছে, এত পয়সা খরচা হচ্ছে। তারপরে আমি মেকআপ করছি, আমার মাস্টারমশাই আছেন, মাস্টারমশাইকে মা পয়সা দিচ্ছেন, হারমোনিয়ামওয়ালাকে মা পয়সা দিচ্ছেন, কথাকে তো তবলার হারমোনিয়াম ছাড়া হবে না। তো
এই স্মৃতিটা মনে আছে। তারপরে আমার সঙ্গে দেখা হয়েছে, কেন ওনার প্রত্যেকবার ওনার বাবার স্মৃতিতে ওরা একটা বিরাট ফাংশন করতো, কখনো শিবাজি পার্কে, কখনো ভারতীয় বিদ্যাভবনে ওর বাবার স্মৃতিতে, আর মা বসে থাকতেন। ওর মায়ের সঙ্গে আমার পরিচয় ছিল। এখন সাংঘাতিক দোর্দণ্ড প্রতাপওয়ালা, সব ছেলেমেয়েরা বাঘের মতন ভয় পেত ওনাকে। তো মাই বলতো, ওরা আই বলতো না, মারাঠিতে আই বলে কিন্তু ওরা মাই বলতো, আমি বুঝতে পারি না কেন। তো সেখানে লতা মঙ্গেশকর নিজে গান গাইতেন, আর কি ভিড় হতো বাপরে। তো 3 বছর পর পর আমি ওই ফাংশনটাতে গেছিলাম। এইটুকুই স্মৃতি আমার লতা মঙ্গেশকর সম্বন্ধে। আর ওর সম্বন্ধে কি বলবো। আর স্নেহাশিস আমার বাড়িতে এসে আমার সঙ্গে পরিচয় করলো 95-এ বোধ হয়। আমি 95-এ কলকাতায় আবার ফেরত এলাম বম্বে থেকে। বম্বেতে আবার মাঝখানে গিয়ে 20 বছর ছিলাম। তখন স্নেহাশিস এসে বললো, দিদি আমি না লতা মঙ্গেশকরের উপর একটা আর্কাইভ করছি। তার মানে খুব ভালো কথা। তো আমার গানের দিকে অতটা কিছু খেয়াল নেই, যদিও আমার গানের আমি ভীষণই ভক্ত, কিন্তু যেহেতু আমি বম্বেতে মানুষ হয়েছি আর আমার বাবা মা খুব আমাকে বঙ্গেয় সংস্কৃতিতে বড় করেছেন, আমার বেশি নজর ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, রজনীকান্ত, যেটা আমার মেয়েকে আমি কিন্তু শেখাতে পারিনি, কারণ সে তো কী সব কি ওয়েস্টার্ন মিউজিক টিউজিক এসব জাজ মাজ এসব শোনে, আমার মাথাতে ওগুলো দেয় না কিছু। হ্যাঁ, তো যাই হোক, আমি আশা করছি স্নেহাশিস আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি জানতামও দাঁড়াবে। ওর প্রচণ্ড অধ্যবসায়, প্রচণ্ড ফোকাসটা একটা বিরাট জিনিস, যেটা এখন অনেকের ভেতরে নেই। হ্যাঁ, আমি যে কোথা থেকে নাচ থেকে চলে এলাম এখানে, আমি কি কোনোদিন ভেবেছিলাম যে আসবো? কেননা বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি থেকে বললো নাচ ফাচ চলবে না ভাই, পাবলিক প্ল্যাটফর্মে নাচা হবে, চলবে না। তখন অনেক বছর আগের কথা বলছি, তখন সত্যিই সেটা ছিল। কিন্তু আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমার এত ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হয়েছে, এত ভালো ভালো অভিজ্ঞতা হয়েছে, এবং লেখার ভেতরে যে তাগিদটা আছে, আমি লেখায় পয়সাও পাই না আজকাল আর, কিন্তু আমার একটা ভেতরে প্যাশন আছে। এই প্যাশনটা ওর ভেতরে আছে, এই প্যাশনটা স্নেহাশিসের ভেতরে আছে, এবং এই প্যাশনটা তো লতাজিদের হোল ফ্যামিলির ভেতরেই ছিল। মীনাজিও খুব ভালো গাইতেন, উষাজিও খুব ভালো গাইতেন, কিন্তু সামহাউ অর দ্য আদার ওরা একটুখানি ঢাকা পড়ে গেলেন দিদির বিরাট দৌরত্বে, সূর্যের মতন একটা। হ্যাঁ, ওরা তার স্যাটেলাইট, এবং তারা স্যাটেলাইট হয়ে খুব খুশিই ছিলেন, অখুশি ছিলেন না। স্নেহাশিস, তোমাকে প্রচণ্ড অসংখ্য ধন্যবাদ। অর্গানাইজেশনকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা এটাকে এত বড় সাপোর্ট দিয়েছেন, এবং আশা করি তুমি আজকে খুব ফেমাস হয়ে গেছে, তখন তোমাকে কেউ চিনতই না। হ্যাঁ, এখন বিরাট ফেমাস হয়ে গেছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা মুখে মুখে একটুখানি রটিয়ে দেবেন যে গিয়ে দেখো, সবাই লতা মঙ্গেশকরের নাম শোনেনি এমন তো কেউ আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যারা মোবাইল জেনারেশনও মনে হয় না যে লতা মঙ্গেশকরের নাম জানে না। তো এসে একটুখানি ওকে ভ্যালিউ দেওয়া হবে আর কি। আরেকজন আর্কাইভিস্ট আছেন উত্তরপাড়ায়, অনির্বাণ সাহা সর্দার, ও সিনেমা নিয়ে আর্কাইভাল করছে। তো আমার, যদিও আমি সিনেমার সাংবাদিকতা করি, আমার এইগুলোতে খুব ইচ্ছা আছে। হ্যাঁ, সে সিনেমা সংক্রান্ত হোক বা না সিনেমা সংক্রান্ত হোক, কিন্তু কেউ সেটা জানে না বলে আমার কাছে আসে না। স্নেহাশিস কেন আমার কাছে এসেছিল আমি তাও জানি না, আমি তখন নতুন কলকাতা, আমাকে কেউ চেনেও না। যাই হোক, অত্যন্ত ধন্যবাদ। আপনাদের সঙ্গে কথা বলেও আমার খুব ভালো লাগছে। শ্রীকান্তর মতন পিলার, পবিত্রদার মতন পিলার আমার পাশে বসে আছেন, আমি একেবারে ধন্য হয়ে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দিদির কথা দিয়ে শেষ করা যেতে পারে, থ্যাংক ইউ ভেরি মাচ। সেদিন একজন প্রশ্ন করছিল, দেবাশিস দা তুমি তো রেডিও সে কালো দেখেছো, এই কালো দেখছো, তফাৎটা কি? ভাই, আগে গম গম করতো, এখন কেমন ছম করে। আজ এখানে এসে স্নেহাশিস এই গ্রামোফোন রেকর্ড দেখতে পাচ্ছি, যার এখন বাজার দর প্রায় 4,000 টাকার কাছাকাছি। নতুন করে আবার তৈরি হচ্ছে সারা বিদেশে, কারণ 60 শতকে ফিরে আসতেই হবে, কোথায় যাবেন, বাইরে যাবার অবকাশ নেই। তাই এই দেখে মনে হচ্ছিল যে কোথায় যেন সে পুরনো আকাশবাণীকে পাচ্ছি। গ্রামোফোন রেকর্ড তো আর চোখেই দেখা যায় না, ক্যাসেট, সিডি, এখন পেন ড্রাইভ। এবার কিন্তু স্বপনের পালা, স্বপন যদি মধুর এমন। নমস্কার উপস্থিত সুধীবৃন্দ, আমরা একটা খুব সুন্দর অবকাশে এবং উপলক্ষে এখানে আমরা সকলে সমবেত হয়েছি, এবং আশা করি সকলেই আমরা গানকে ভালোবাসি, সঙ্গীতকে ভালোবেসেই এসেছি আসলে। কারণ লতা মঙ্গেশকর এমন একটা নাম
সেটা সঙ্গীত এবং লতা মঙ্গেশকর সমার্থক। আমরা সকলেই ছোটোবেলা থেকে তার গান শুনে আসছি, এটা কোনো নতুন কথা নয়, এবং শুনতে হয়েছে নানাভাবে, কি বাংলা এবং হিন্দি গান প্রধানত। অন্যান্য ভাষার গান শোনার অবকাশ বোধহয় আমাদের এখানকার এতে অতটা হয়নি, মহারাষ্ট্রিয়ান বা অন্যান্য ভাষার গান কম কম শোনা গেছে। তো আমি ওনার গান প্রথম একদম সামনাসামনি শুনলাম 80-র দশকে। গ্রামোফোন কোম্পানি একটা অনুষ্ঠান করেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ওখানে আমি দেশপত্রিকা থেকে আলোচনার জন্যে, মানে লেখার জন্যে আমি গেছিলাম, সাগরময় ঘোষ পাঠিয়েছিলেন, এবং সেই প্রথম সামনাসামনি ওর গান শোনা, মানে কি আশ্চর্য ক্ষমতা, সেটা কারুর বলার দরকার নেই, বা সেটা আমার বলার ধৃষ্টতাও কিছু নেই, কিন্তু এত সুন্দরভাবে পুরো 3 ঘন্টা উনি তার সঙ্গীত সম্ভার সাজিয়েছিলেন, সেটা এমন একটা দক্ষতা, তার সঙ্গে একটা প্রফেশনালিজম এমনভাবে ছিল। তিনি একলা যে গান করেছিলেন তা নয়, আমার মনে আছে নিতিন মুকেশ তার সঙ্গে গান করেছিলেন কিছু কিছু অল্প কিছু গান। তো লতা মঙ্গেশকর প্রথম বাংলা এতে এলেন আমাদের 50-এর দশকে, এবং রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন বউ ঠাকুরানীর হাট ছবিতে। আপনারা শুনে দেখবেন, শাওন ও গগনে ঘোর ও ঘন ঘটা, এবং হৃদয় আমার নাচে রে আজিকে নাচে আজিকে। দ্বিজেন চৌধুরীর পরিচালনায় কি সুন্দর গেয়েছিলেন। তখন সবেমাত্র বাংলা গানে আসছেন, এবং বাংলা গানে আসার কারণ হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় এবং সলিল চৌধুরী, এবং বাংলা ভাষা শেখার জন্যে লতা মঙ্গেশকর এই দুজনের ওপরেই নির্ভর করেছিলেন বেশি, হেমন্ত মুখোপাধ্যায় এবং সলিল চৌধুরী। এবং 1953 সালেই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দ্বৈত সঙ্গীতের একমাত্র রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড সেটা করেছিলেন, বেসিক রেকর্ড। অন্য সময় চলচ্চিত্রে পরে গেয়েছেন অল্প স্বল্প, কিন্তু একটাই বেসিক রেকর্ড, এবং সেটা হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তোমার হলো শুরু এবং মধু গন্ধে ভরা, সেই 53 সালে। তারপর 57 সালে তার প্রথম আধুনিক বেসিক রেকর্ড, এবং তারপর তো জানেন আপনারা কীরমভাবে তার সমস্ত বিস্তার অন্যান্য ভাষার গানের মতোই, এবং কিভাবে উনি বাংলা গানকে ভালোবাসতেন, বিশেষ করে আমাদের হেমন্ত মুখোপাধ্যায় এবং সলিল চৌধুরীকে তিনি কতটা ভালোবাসতেন এবং পছন্দ করতেন। আরেকজনকেও খুব পছন্দ করতেন একটা সময়, সুবীর সেন। সুবীরদা নিজেই বলেছিলেন যে ন্যাট কিং কোলের ছবিটা লতাজি আমাকে দিয়েছিলেন, আরও একটা বইটই এরকম সময় দিয়েছিলেন। গানও ছিল সুবীর সেনের সঙ্গে, কাঠপুতলিতে গান ছিল, ডুয়েট গান ছিল। তো সেই লতা মঙ্গেশকরকে নিয়ে বিভিন্ন ভাষায় গান, সেসব আমরা তো অতটা জানি না, কিন্তু স্নেহাশিস মানে গত 30-40 বছর ধরে এই যে বাংলা নয়, হিন্দি নয়, শুধু মহারাষ্ট্রিয়ান বা সাউথ ইন্ডিয়ান ভাষা নয়, সব 38টা ভাষায় শুনলেন যে গান উনি করেছেন, রেকর্ড করেছেন, এবং সেই গান ও সংগ্রহ করেছে সমস্ত তথ্যাদি সমেত। এবং আমরা কিছুদিন আগে এই জয় বলছিল, ওরা একটা অনুষ্ঠান করেছিল খুব সুন্দর, সেখানে স্নেহাশিস বেশ কিছু লতাজির গান শোনালেন। লতাজি প্রথম দিকে অভিনয়ও করেছেন, অভিনয় করতে বাধ্য হয়েছিলেন, অত্যন্ত মানে মানে অবস্থা প্রতিকূল ছিল প্রথম জীবনে। বাবা দীননাথ মঙ্গেশকর মারা গেছিলেন তাড়াতাড়ি, তার জন্য অভিনয় করতে বাধ্য হন। কিছু ছবিতে শুরু করেছিলেন, কিছু মারাঠি ছবিতে শুরু করেছিলেন লতা মঙ্গেশকর, এবং হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন কিছু গানে। হেমন্ত মুখোপাধ্যায়ের খুবই ভক্ত ছিলেন লতা মঙ্গেশকর। আর আরেকজনের ভক্ত, সে হচ্ছে যে KL সায়গল, একদম ঈশ্বরের মতন দেখতেন উনি, লতা মঙ্গেশকর আর কিশোর কুমার। তো যাই হোক, তো স্নেহাশিস যেভাবে এই প্রদর্শনী এবং লতা মঙ্গেশকর সম্পর্কে সমস্ত রকম রেকর্ড এবং সব তথ্য যেভাবে সংগ্রহ করেছে এবং আমাদের কাছে উপহার দিচ্ছে, যে দুষ্প্রাপ্য ব্যাপারটা, সেটা কোনোভাবেই সেই প্রশংসা কোনোভাবে কিছু, মানে আমরা কিছু বলাই যাবে না, সব কিছু বলার বাইরে ওর যে কাজটা। এবং ওই যে সমাধি বললেন একটা ফোকাস, সত্যি কথাই এই যে ফোকাসটা ও রেখেছিল যে শুধু লতা মঙ্গেশকরের উপর কাজ করব। লতা মঙ্গেশকরের কাছাকাছি আমি মনে করি অবশ্যই আশা ভোঁসলে, কোনো সন্দেহ নেই। ওর অন্য বোন নয়, তার কাছাকাছি, ওদের দুজনের কাছাকাছি যাওয়ার মতন গান উষা মঙ্গেশকরের নয়, এটা বলতে বাধ্য হচ্ছি।
কিন্তু লতা মঙ্গেশকর সঙ্গে কাছাকাছি আশা ভোঁসলে নিশ্চয়ই আছেন, আরেকজনও আছেন, আমরা তাকে খুব অসময়ে চলে গেছেন নানান কারণে, গীতা দত্ত, মানতেই হবে। তার জীবনটা এমনভাবে আবর্তিত হয়েছে এবং এমন তার ওই যে বলা যায় না যে তার অনেক, এটা ভাগ্যের ফের কিনা বলবো না, প্রথম দিকে শচীনদেব বর্মন প্রচুর সাহায্য তাকে করলেও পরের দিকে শচীনদেব বর্মন আর তাকে কোনো সাহায্য করেননি, গানই গাওয়াতেন না গীতা দত্তকে দিয়ে, এইসব অনেক রকম ব্যাপার ছিল। কিন্তু এই যে ব্যাপারটা যে শুধু লতা মঙ্গেশকরকে নিয়ে এই প্রদর্শনী আমাদের শুধু সমৃদ্ধ করবে, ঋদ্ধ করবে, এই ধরনের ক্লিশে হয়ে যাওয়া কথা আমাদের দরকার নেই। আমরা আরও শিক্ষিত হতে পারি, আরও আমরা জানতে পারি এই সম্পর্কে, এবং আমরা, এটা সত্যি কথা শ্রীকান্ত বলেছে, যেভাবে হোক নানান জনের মধ্যে খুবই কম সময়, মাত্র 3টে দিন এখানে, আরও বেশি দিন হলে হয়তো ভালো হতো, আরও মানুষজন জানতে পারতেন, দেখতে পারতেন, সুযোগ হতো। এটা এটা যে কোনো সঙ্গীতপ্রিয় মানুষের অবশ্য দ্রষ্টব্য। আমি স্নেহাশিসকে আবার ধন্যবাদ কিছু দেবো না, ওর কাজের কোনো তুলনাই নেই। আইসিসিআর কর্তৃপক্ষ যে ওকে এই জায়গাটা দিয়েছেন এবং এর আগেও হয়তো করেছে, সমস্ত সব আপনারা এসছেন এখানে, আপনাদের সকলকে ধন্যবাদ, এবং সকলকে আরেকটু মানুষের মধ্যে ছড়িয়ে দিন, এটা সত্যি কথা, আরও অনেক মানুষের এটা দেখা দরকার। নমস্কার। নমস্কার। আসলে স্নেহাশিসদার চাপে এখানে আসা আর কি, কেন আমি এসেছি তাও জানি না। ছোটবেলা থেকে গান শুনেছি লতা মঙ্গেশকরের, এইটুকুই। লতা মঙ্গেশকরের সঙ্গে আমার সেরকমভাবে কোনো তার গান নিয়ে বিশ্লেষণ করারও কোনো ক্ষমতা নেই। প্রথমে যখন স্নেহাশিসদা বললেন যে এরকম একটা এক্সিবিশন করছি অপু, তোমায় যেতে হবে, বললাম হ্যাঁ যাব। না, কার্ডে তোমার নাম ছাপছি। বললাম কার্ডে কেন? না, তোমায় মঞ্চে বসতে হবে। আমি বললাম মঞ্চে লতা মঙ্গেশকরের বিষয়ে আমি কি বলবো? না, তোমায় থাকতে হবে। প্রথমে খানিকটা না করেছিলাম, তাতে দিদি বললেন যে হ্যাঁ ঠিক আছে, নাম যখন দিতে চাইছি না তুমি বাদ দাও। তারপরে আবার কার্ড ছাপার কিছুদিন আগে বললেন অপু তোমার নামটা আমি ছেপে দিচ্ছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বাধ্য হয়ে নাম ছাপা, মঞ্চে বসতে হয়েছে। তো সেক্ষেত্রে কিছু বলতে হবে। লতা মঙ্গেশকরকে আমি সামনে মাত্র 2বার দেখেছি। একবার নেতাজি ইন্ডোরে ওনার একক অনুষ্ঠান হয়েছিল, বাবা মায়ের সঙ্গে গিয়েছিলাম, আরপি গোয়েঙ্কা ওই অনুষ্ঠানটা করেছিলেন, টানা 3 ঘন্টা তিনি গান গেয়েছিলেন। আর একবার দেখেছিলাম সল্টলেক স্টেডিয়ামে একটা অনুষ্ঠানে, এআর রহমানের সঙ্গে তিনিও এসেছিলেন। এই 2বার আমি তাকে, এআর রহমান নয়, কিন্তু সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। আমার সেইটা মনে নেই, কিন্তু আসলে তারপরে আবার বোধহয় এআর রহমানের একটা আলাদা অনুষ্ঠান, যার সঙ্গে আমি গুলিয়ে ফেলছি হয়তো। এই 2বার আমার তাকে দেখা। আর এছাড়া লতা মঙ্গেশকরের সঙ্গে যেরকম আমি আমরা সলিল চৌধুরীর রচনাবলীর প্রথম খণ্ড যখন প্রকাশ করলাম, তখন আমাকে অন্তরাদি বলেছিলেন যে এর ভূমিকাটা লতা মঙ্গেশকরজি লিখবেন। ভেবেছিলাম এই তালে যদি একবার লতাদির বাড়ি যাওয়া যেত, সেও কপালে জোটেনি, কেননা তখন ওই আধুনিক যন্ত্র এসে গেছে, উনি ইমেলে পাঠিয়ে দিয়েছিলেন ভূমিকাটা, তার ফলে আমার আর যাওয়া হয়নি, যোগাযোগও হয়নি। তো এই সময় একটা পরিকল্পনা করেছিলাম যে যদি দেখা হয় কোনোভাবে, তাহলে ওনাকে বলবো যে বাংলায় উনি যাদের সঙ্গে কাজ করেছেন, যদি তাদের সম্পর্কে 2-1 কথা যদি তার কাছ থেকে লিখিয়ে নিতে পারতাম, একটা বই যদি করতে পারতাম, এইটা ছিল আমার মনের বাসনা, কিন্তু সেটাও হয়নি। তো আমার লতাজিকে জানা বিভিন্ন জনের স্মৃতিকথা থেকে, তো তার মধ্যে যখন অসিত সেনের স্মৃতিকথা প্রকাশ করছি, সেই সময় তার কিছুটা অংশ পড়েছিলাম। তো তার মধ্যে একটা ছোট্ট অংশ আমি তারই লেখা থেকে যদি একটু পড়ে শোনাই আর কি, আশা করি ভালোই লাগবে। এই ঘটনাটা ঘটেছিল বম্বেতে। সেখানে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, লতাজি আর অসিত সেন, আরও কেউ ছিলেন
তারা চলে গেছেন। তো সেই পরিবেশটা কিছু একটা হয়েছিল, সেই পরিবেশটা হালকা করার জন্যে হেমন্ত মুখোপাধ্যায় লতাজিকে বলেছিলেন, যাও অসিত সেনকে নিয়ে ঘুরে এসো। তো অসিত সেন লিখছেন, আমাকে নিয়ে সেই রাতেই লতা বেরুলেন বোম্বাই শহরে। এখানকার কিছুই চিনি না। বেশ কিছুক্ষণ ড্রাইভিংয়ের পর দেখি আমরা বেশ একটা পাহাড়ের মাথায় চলে এসেছি। বাঁদিকে পোর্টের জাহাজ টাহাজ দেখা যাচ্ছে, নির্জন জায়গা। গাড়িতে বসেই লতা আমায় বললেন, একটু কান পেতে শুনুন, চারিদিক থেকেই নানা রেডিওতে আমার গান শুনতে পাবেন। পাচ্ছেন তো? সত্যি সেই নির্জন সন্ধ্যায় মালাবার হিলসের আলো আধারিতে লতার গানই শুধু কানে আসছিল। চুপচাপ বসে আছি দুজনে। একটু আগেই গাড়িতে আস্তে আস্তে লতা শোনাচ্ছিলেন তার বর্ণহীন যন্ত্রণাময় অতীতের কথা। কজন আর আপনারা জানেন লতা মঙ্গেশকরের বাড়ির বড় মেয়ে বলে ছোটবেলায় কত ধকলই না তাকে সইতে হয়েছে। রুজি রোজগারের খোঁজে বিনা টিকিটে ট্রেনে বোম্বাই শহর আসতে গিয়ে হাজতে যেতে হয়েছে তাকে। ঘর ধোয়া, বাসন মাজা থেকে বাড়ির সব কাজ সেরে সন্ধ্যায় বাবার সঙ্গে মঞ্চেও নামতে হয়েছে তাকে। বোধহয় নিজের দুঃখের কথাগুলো বলে আমার দুঃখকে লাঘব কিংবা একটু হালকা করার চেষ্টা করছিলেন লতা। কিন্তু কেন? মাত্র দুদিনের পরিচয়ে কলকাতার এক বাঙালি পরিচালকের জন্য তার হৃদয়ে এত সমবেদনা জেগে উঠবে? সেই মুহূর্তে লতার অমন অদ্ভুত আচরণে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাইনি। পরে অবশ্য পেয়েছি কিছু, সে কথা পরে। নিজের গান শুনেই নিচে জোনাকি জ্বালা বোম্বাই শহরের দিকে তাকিয়ে ঝরা গলায় লতা বলেছিলেন, জানেন, ছেলেবেলায় দুঃখের দিনগুলোয় আমি কখনো ভেঙে পড়িনি, কাঁদিনি। বাবা মারা গেলে তাকে সৎকারের ব্যবস্থা করতেও কম বেগ পেতে হয়নি আমায়, তখনও কাঁদিনি। এখন কান্না পায় সাফল্যে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসার পর। তখন একাকিত্বটা যেন আমার গলা টিপে ধরতে চায়। মনে হয় কষ্টের দিনগুলোই বোধহয় ভালো ছিল। ধন্যবাদ। আর স্নেহাশিসদার তার এই অভিজ্ঞতা নিয়ে লতাজির সঙ্গে এই যে আর্কাইভে তার সেই সমস্ত কিছু নিয়ে তিনি একটি লেখা লিখেছেন। সেই বইটা আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। এটুকুই, ধন্যবাদ। ছোটবেলায় লতা নামটা ছিল না, কিন্তু ইতিহাস যা বলে তখন নাম ছিল হেমা। পরে বাবা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর তার নামকরণ করেন লতিকা থেকে। একটা ওই সে নাটক করেছিলেন, তার থেকে লতা নামটা রয়ে গেল। মানে একে বলা যায় ডাকনামে নাম ডাক হয়ে যাওয়া। আজ একটু আগে বলছিলাম দীপঙ্কর আচার্য এসেছেন, তেমনি নবকুমার দা এসেছেন, অর্থাৎ আমাদের হৃদয়ের যিনি সাহিত্য সম্রাট, কথাশিল্পী সমরেশ বসুর পুত্র এবং নিজেও সুলেখক, তিনিও লতাজির গানের ভক্ত, কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ দাদা। দিমুর কথা তো আগেই বলেছি। দেবাশিস মুখোপাধ্যায় কথা বললে ইতিহাসরা যেন বলে, আমি তোমার পাশেই আছি। দেবু, নমস্কার। 18 শতকে ব্রিটেনে একটা কথা তৈরি হয়েছিল এবং সেই কথাটা এই 2025-এও যে একই রকম প্রযোজ্য সেটা আমি খুব হাড়ে হাড়ে বুঝতে পারছি। কথাটা হচ্ছে অড ম্যান আউট। এইখানে কেন আমাকে ডাকা হয়েছে আমি নিজেও বুঝতে পারছিলাম না, এবং এইখানে বসে থেকে আরেকজনের কথা খুব মনে পড়ছিল, তিনি সুধীর চক্রবর্তী। তিনি একটা ঘটনার কথা আমাকে বলেছিলেন যে একবার একটা অনুষ্ঠানে এক ভদ্রমহিলা খুব বেসুরো গলায় গান গাইছিলেন। তার সমস্ত শ্রোতাই একটু উৎসুক করছেন এবং অস্বস্তি হচ্ছে তাদের, কিন্তু কেউ তাকে বারণ করতে পারছে না। কিন্তু হঠাৎ দেখা গেল দূর থেকে এক ভদ্রলোক এগিয়ে আসছেন, প্রৌঢ়,
একদম শ্বেত শুভ্র ধুতি এবং পাঞ্জাবি পরা, হাতে রূপোর হ্যান্ডেলওয়ালা একটা লাঠি। তিনি বেশ দৃঢ় দর্পে যখন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, তাকে দেখে ভদ্রমহিলা গানটা থামিয়ে দেন। তখন ওই ভদ্রলোক বলেন, না মা না মা, তোমার কোনো ভয় নেই, তুমি গান চালিয়ে যাও। আসলে আমি খুঁজছি তোমাকে যে স্টেজে তুলেছিল তাকে। আমার অবস্থাটাও সেরম, যে আমাকে এখানে স্টেজে তুলেছে, আমার বলার মধ্যে কোনো কিছু অস্বস্তি থাকলে আপনারা স্নেহাশিসকে ধরবেন, আমায় কিচ্ছু বলবেন না। আসলে এই সংগ্রহ নিয়ে আমি যেটা বুঝতে পারছিলাম, আমি একটু লিখেও নিয়েছিলাম, যে নিছকি কৌতূহলের বসে শুরু করে সেই বিষয়ের দুর্বার টানকে উপেক্ষা করতে না পেরে গোটা জীবনটাই সেই বিষয়ের সমুদ্রে গা ভাসিয়ে দিয়েছে স্নেহাশিস। এবং শুধু সংগ্রহ নয়, সংগ্রহ খুব সহজ কথা, কিন্তু আসল কথা হচ্ছে সংরক্ষণ। এই সংরক্ষণ কিভাবে করতে হয় সেটা স্নেহাশিস দেখিয়েছে। এবং এমনও দেখেছি যে কখনো কখনো বিখ্যাত মানুষজন, জ্ঞানী গুণীরা বিভিন্ন হবির টানে জড়িয়ে পড়েছেন, আবার কখনো কখনো এই হবির কারণেই কেউ হয়ে উঠেছেন বিখ্যাত সেলিব্রিটি এই হবির জন্যেই। এবং তখন সেটা আর কিন্তু হবি থাকে না, সেটা হয়ে ওঠে দায়িত্ব। এবং আমার মনে আছে, আমি গানের একদমই কিচ্ছু বুঝি না, কিন্তু সুশান্ত চট্টোপাধ্যায়ের নাম শুনেছিলাম, তার সংগ্রহ দেখেছিলাম, আমার মনে হচ্ছে ঠিক আছে, খুব দুর্লভ রেকর্ড সংগ্রহ করেছেন। কিন্তু 1996 সালে যখন দেখলাম যে উনি কৃষ্ণচন্দ্র দের একটা ডিস্কোগ্রাফি তৈরি করে মুদ্রণের মতো করে উপহার দিচ্ছেন, তখন বুঝতে পেরেছিলাম একটা সংরক্ষণের বা একটা সংগ্রহের অবদান কতটা থাকতে পারে। আরেকজনের কথা বলি, সেটা হচ্ছে তামিলনাড়ুর একজন IAS অফিসার, তার নাম ভি সুন্দরম। তিনি, তার হবি ছিল বিখ্যাত মানুষদের কণ্ঠস্বর সংগ্রহ। বুঝতে পারছেন, সেই সময় আমি যেটা বলছি 60-এর দশকে বা 1965 সালে খবরে বেরিয়েছিল এটা, প্রায় 2000 বিখ্যাত মানুষের কণ্ঠস্বর উনি সংগ্রহ করেছিলেন। তখন কিন্তু ক্যাসেট সেভাবে জনপ্রিয় নয়। এবং তার একটা ইন্টারভিউতে বলছেন যে আমার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু কিছুতেই জোগাড় করতে পারেনি, সেটা হচ্ছে বিবেকানন্দের কণ্ঠস্বর। বলে আমি ক্ষেত্রী পর্যন্ত গিয়েছিলাম, শুনেছিলাম ক্ষেত্রীর মহারাজ নাকি বিবেকানন্দের কণ্ঠস্বর টেপ করেছিলেন, কিন্তু আমি সংগ্রহ করতে পারিনি। আরেকজনের কথা বলি, তিনি হচ্ছেন পুনের একজন PWD কর্মচারী, এবং তার একটা হবি ছিল ফটোগ্রাফি, আর ছিল শিল্প গবেষক। এবং উনি বিভিন্ন জায়গায় গিয়ে আঞ্চলিক বা লোকজ শিল্প সংগ্রহ করা, এবং সেটা এমন নেশায় পর্যবসিত হলো যে তিনি নিজের বাড়ি, নিজের জমি, তার নিজের এবং স্ত্রীর যে গয়না সমস্ত বিক্রি করে দিয়ে সেগুলো সংগ্রহ করতে শুরু করলেন। এবং শুধু সংগ্রহ নয়, যেখানে যেতেন প্রত্যেকটা জিনিসের তার বিবরণ, সেটা কী কাজে ব্যবহার হয়, কারা তৈরি করছে, কিভাবে তৈরি করছে, সমস্ত নোট করতেন। এবং সেটা এমন, সংগ্রহটা এমন জায়গায় পৌঁছলো যে শেষে দেখা গেল যে প্রায় 22,000 লোকজ শিল্প উনি সংগ্রহ করেছেন। এবং ওনাকে যখন জিজ্ঞেস করা হতো আপনি এগুলো সংগ্রহ করছেন কেন, বলছেন পরবর্তী প্রজন্মের জন্য, তারা তো জানতে পারবে না এই জিনিসপত্র। এবং একটা সময় তার সমস্ত সংগ্রহটা উনি মহারাষ্ট্র সরকারকে দিয়ে দিলেন। পুনেতে থাকতেন ভদ্রলোক। এবং তার বিশেষ ব্যাপার ছিল, সেটা হচ্ছে গৃহস্থের যে সমস্ত ব্যবহার, মানে তৈজসপত্র, আমরা প্রত্যেক দিন যে সমস্ত তৈজসপত্র ব্যবহার করি, মানে জাঁতি, গ্লাস, এই সমস্ত জিনিস, সেটা এখন এই মুহূর্তে রাজা দিনকর গোপাল কেলকার মিউজিয়াম হিসেবে ভারত বিখ্যাত। ভারত না, পৃথিবী বিখ্যাত। ভদ্রলোক মারা গিয়েছেন 1990 সালে, কিন্তু এখনো লোকে
সেখানে টিকিট কেটে যায় এবং তার ওই এক একটা জিনিসপত্রের যে গবেষণা এবং যে সংগ্রহ, সেগুলো নিয়ে ছোট ছোট বই বেরোয়। আমার মনে হয় যে বইগুলো বা এই যে সংরক্ষণ যেগুলো প্রকাশিত হচ্ছে, এর যে অবদান, এটা কিন্তু অনস্বীকার্য। এবং আমাদের মুশকিলটা হচ্ছে ভারতীয়দের এই সংগ্রহ বা আর্কাইভ করা বা মিউজিয়াম করা, এসব কিন্তু তাদের দর্শনে নেই। আসলে ভারতীয়রা বিশ্বাস করে যে ন হন্যত হন্যমান শরীরে, আত্মা ছাড়া কিছু অবিনশ্বর নয়। ফলে কি হবে সংগ্রহ করে? এটা ইউরোপের অবদান। কিন্তু এইগুলো যে কোন পর্যায়ে পৌঁছয়, সেটা কিন্তু আমরা আজকে এই মুহূর্তে স্নেহাশিসের সংগ্রহ দেখে বুঝতে পারি। আমরা সবাই ফেলুদার ভক্ত, কিন্তু ফেলুদা এত নাম করলো বা ও বিখ্যাত গোয়েন্দা হলো কেন? কারণ ফেলুদার যে ভিলেন, তাদের ভাগই লোকই হচ্ছে, কিন্তু দেখবেন আপনারা পড়ে, কালেক্টর। এবং সেই কালেক্টররা এত বুদ্ধিমান এবং তাদের জ্ঞান এমন একটা জায়গায় পৌঁছেছে, তাদেরকে হারিয়েছে বলেই ফেলুদা কিন্তু এত বিখ্যাত হয়ে গেছে। আপনারা একবার খেয়াল করে দেখবেন, বিখ্যাত কালেক্টররা তাদের এগেনস্টে ফেলুদা গিয়ে লড়ছে। পঙ্কজ মল্লিক একটা কথা বলতেন যে লতা মঙ্গেশকর যত গাইবেন, তত ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য সমৃদ্ধশালী হবে। এবং যে মহিলা 9 বছর বয়স থেকে স্টেজে পারফরমেন্স করছে, 13 বছর বয়সে তার প্রথম রেকর্ড বেরোচ্ছে, তার জিনিসপত্র নিয়ে সংগ্রহ করা এবং সেটাকে এইভাবে সংরক্ষণ করা, এটা কিন্তু খুব সহজ গান নয়। এবং আমি ওর আর্কাইভে গেছি, যেটা আমাকে মুগ্ধ করেছে, যেটা যে কোনো একটা গান, ওকে আমি যখন বলেছি যে এই গানটা কোন ছবির গান, ও সঙ্গে সঙ্গে 1 মিনিটও লাগেনি, ঠিক জায়গা থেকে রেকর্ডটা বার করে আমাকে দেখিয়ে দিয়েছে এটা এই। ফলে শুধু সংগ্রহ এবং সংরক্ষণ নয়, সেটাকে চর্চা করা, এটা আমার মনে হয়েছে যে ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটাকে বিশেষভাবে সংরক্ষণ করা দরকার। এবং আমার এখনো মনে পড়লো যে লতা মঙ্গেশকর মারা যাবার পর যে কটা বিখ্যাত পত্রিকা বেরিয়েছে, তার একটা পত্রিকা বিখ্যাত, সবাই জানেন নাম, আমি নামটা করছি না, সেখানে বলা হচ্ছে যে 36টি ভাষায় উনি 30,000 গান গেয়েছেন। ঠিক তার 3 পাতা পরে আবার লেখা হচ্ছে তিনি 36টি ভাষায় 50,000 গান করেছেন। কিন্তু এটা তো ঠিক নয়। একজন মানুষকে, শিল্পীকে, তার কাজ নিয়ে যদি গবেষণা করতে হয়, আমার তথ্যগুলো কিন্তু ঠিক রাখা দরকার। এবং এই কাজগুলো যে করে, সে কিন্তু একদম কি বলবো, মানে তার গুণগান, তার প্রচার, তাকে ধন্যবাদ জানানো, সেরকম কোনো কৃতিত্ব কিন্তু আমাদের গবেষকরা দেন না। স্নেহাশিসের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে প্রত্যেকটা গানের লিরিক্স, যে কোনো ভাষায়, 38টা ভাষায় বলল, সেগুলোকে সংরক্ষণ করা, সেই ভাষাকে বুঝে সেটাকে লিরিক্স হিসেবে মুদ্রিত করা। আজকে বুঝছে না হয়তো লোকে, কিন্তু একদিন ঠিক বুঝবেন যে এই লতা মঙ্গেশকরটা নিয়ে এরকম একটা কাজ কি ভয়ঙ্কর কঠিন একটা কাজ। ফলে আমার মনে হয় এই প্রদর্শনী দেখে শুধু ভালো লাগা নয়, যে এমনও হতে পারে যে এই প্রদর্শনী দেখে কোনো দর্শকের মনে হয় যে আমি একে নিয়ে একটা কাজ করতে পারি, তবে তখনই বোধহয় স্নেহাশিসের এই সংগ্রহ আর একটা অন্য মাত্রা পাবে। আমি আসলে তথ্যের লোক, আমি একটা তথ্য বলে আমার বক্তব্য শেষ করছি। একটা ছোট্ট কথা আমি সেটা কোট করছি। ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি ঘটেছে। একের পর এক ট্রেন লাইনচ্যুত হচ্ছে, এতে রেলের প্রচুর ক্ষতি হচ্ছে। কি করে সেই টাকা ফেরত আনা যাবে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা ভাবতে হবে। সরকার এই বিষয়ে কি করছে সেটা আমি জানতে চাই। আপনারা খুব আশ্চর্য হচ্ছেন বোধহয় যে এটা কি ব্যাপার লতা মঙ্গেশকরের ব্যাপারে। আপনারা অনেকেই জানেন
যে লতা মঙ্গেশকর 6 বছর রাজ্যসভার সদস্য ছিলেন, 6 বছর। উনি রাজ্যসভায় গিয়েছিলেন 12 দিন, আর এই 12 দিনের মধ্যে মাত্র একটি মাত্র প্রশ্ন উনি করেছিলেন, এটা হচ্ছে সেই প্রশ্ন। নমস্কার, ধন্যবাদ। দেবাশিস মুখোপাধ্যায়ের বলাটাই এরকম, তাই ওর কথার শেষ ধরে বা রেশ ধরে বলতে পারি, যতদিন লতা মঙ্গেশকরের মতো শিল্পীরা থাকবেন আমাদের সংস্কৃতি ডিরেইলড হবে না। আয়োজনে অতিথিবর্গ এবং যারা উপস্থিত রয়েছেন সম্মানিত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই এক্সিবিশনে যারা এসেছেন বক্তা হিসেবে এবং যারা শুনেছেন, ওই শ্রোতা ব্যতীত তো বক্তা সম্পূর্ণ হন না, কাজেই তাদের আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দেবাশিস দাকে, দেবাশিস বসুকে আন্তরিক ধন্যবাদ। আর আমাদের প্রভা খৈতান ফাউন্ডেশন যারা সহযোগিতা করেছেন এই এক্সিবিশনটি সম্পূর্ণ হওয়ার জন্য, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন যারা মাইক্রোফোনে, যারা আছেন সাউন্ড বা অন্যান্য সাহায্যে, এবং আমাদের সঙ্গে রয়েছেন সুদূর আলিপুরদুয়ার থেকে দেবপ্রসাদ দাস এসেছেন, আছেন পরমানন্দ চৌধুরী, আছেন সুপ্রিয়, এবং আরও অন্যান্য অনেক ছাত্রছাত্রী আছে, গবেষক আছে, যাদের পরিশ্রমে এই এক্সিবিশনটি দৃশ্যায়মান হয়েছে, সকলের কাছে দৃশ্যমান হয়েছে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটু সময় দিয়ে কমেন্টস বুকে আপনাদের অভিজ্ঞতা আজকে কেমন কি লেগেছে, কি দেখেছেন, অনুগ্রহ করে একটু লিখে দেবেন। আর বাইরে আমাদের কফি আছে, আপনারা একটু কফি বিস্কিট নেবেন, ওটা ভেতরে নিয়ম নেই যে কারণে এখানে আমরা দিতে পারিনি, একটু সকলে সেগুলো গ্রহণ করবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। দেবাশিস দাকে নমস্কার। সুপ্রিয় একটু আগে বলছিল আমাদের এই প্রদর্শনী চলবে 1 ডিসেম্বর পর্যন্ত। আজ শুরু হলো, আজ 28 তারিখ, 29, 30, 1 বিকেল 3টে থেকে 7:30টার মধ্যে চলে আসতে। ধন্যবাদ।